ভিডিও ক্লিপ ওপেন করতেই যেন সাবিহার পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। নিজের দেহ প্রদর্শন করে এটা তার নিজের হাতেই ধারণকৃত ভিডিওটা সে একমাত্র ওর বয়ফ্রেন্ডকেই দিয়েছিল, যার সাথে ব্রেকআপ হওয়ার প্রায় 1 বছর হয়ে গেছে। হঠাৎ অপরিচিত একটা নাম্বার থেকে ভিডিও ক্লিপটা আসা শুভ কিছু লক্ষণ নয়, সেটা বুঝতে সাবিহার অসুবিধা হয় না। আগামী মাসের 15 তারিখ ওর বিয়ে ঠিক করা হয়েছে, আর এমন সময় যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে সে ওর বাবাকে কিছুতেই মুখ দেখাতে পারবে না। সাবিহা ওর বাবার আদরের মেয়ে। ওর বাবার স্বপ্ন ছিল একমাত্র মেয়েটাকে ভালোভাবে লেখাপড়া করিয়ে একটা ভালো ঘরে তুলে দেবেন। উনি এখন ওনার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, আর এই বিষয়টা সাবিহাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। রাতে বাসার সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সে তখন চেয়ারে বসে টেবিলে মাথা হেলিয়ে দিয়ে জেগে আছে। এদিকে টেবিলে রাখা ফোন এক নাগাড়ে ভাইব্রেট হচ্ছে, কিন্তু ও ইচ্ছে করে ফোন তুলছে না। ফোনে আবিরের মেসেজ এসে ঢুকলো। কি হলো, ঘুমিয়ে পড়েছো নাকি? ফোন তুলছো না যে? আবির হলো সেই ছেলে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। সাবিহা ওকে আগে থেকে চেনে না। বিয়ে ঠিক হওয়ার আজ 12 দিন হলো, আর এই 12 দিন থেকেই আবিরের সাথে ওর যোগাযোগ হয়। অল্প কদিন কথা বলে সাবিহার মনে জায়গা করে নেয় আবির, কিন্তু সে আবিরের সাথে কথা বলতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ না করলেও আবির এমনভাবে ওর সাথে কথা বলে যা ওকে মুগ্ধ করে দেয়। সাবিহার মনে কেমন একটা অপরাধবোধ ফুটে উঠেছে, যার কারণে সে আবিরের সাথে এখন চাইলেও কথা বলতে পারবে না। ছেলেটা অল্প দিনে ওকে এত আপন করে নিয়েছে, যদি সে এসব জানতে পারে তাহলে কি হবে? এই প্রশ্নটা আপাতত সাবিহাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। মধ্যরাত, চারপাশটা নীরব হয়ে এসেছে। মেয়েটা ঘড়ির কাঁটার শব্দের সাথে তাল মিলিয়ে হাতে থাকা কলম দিয়ে টেবিলে ঠুকঠুক শব্দ করে চলেছে। ঠিক তখন ফোনে একবার ভাইব্রেট হয়ে স্ক্রিন ভেসে উঠল। কেমন আছেন সাবিয়া আফরোজ? ঘুম আসছে না? সঙ্গে সঙ্গে সে মোবাইল হাতে নিয়ে দেখতে পেল মেসেজটা সেই নাম্বার থেকে এসেছে যে নাম্বার থেকে ভিডিও ক্লিপটা এসেছিল। সে সাথে সাথে নাম্বারটিতে ডায়াল করে দেখলো নাম্বারটা সুইচ অফ দেখাচ্ছে। ততক্ষণে আর একটা মেসেজ এসে ঢুকেছে। নাম্বার ডায়াল করছো যে, খুব ফোনে কথা বলার ইচ্ছে করছে নাকি? সাবিয়া এবার মেসেজের রিপ্লাই দিল। কে আপনি? কি চান বলুন তো? আর এই ভিডিওটা আপনি কোথায় পেলেন? সাথে সাথে রিপ্লাই আসে, যা চাই ঠিক সময়ে চেয়ে নেব, এখন ঘুমান। জেগে থাকলে ওই মায়াবী চোখগুলোর নিচে দাগ পড়ে যাবে। শুভ রাত্রি সাবিহা আফরোজ। এরপর সাবিহা আরও অনেকগুলো মেসেজ দেয়, কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই আসে না। সে অনেকক্ষণ চুপ করে থাকে। এরপর ওই 2 ঠোঁট থেকে সক্রিয়ভাবে উচ্চারিত হয়, তাহলে কি অর্ণব? ফোনে সে মুখস্থ থাকা অর্ণবের নাম্বার তুলে কিন্তু ডায়াল করতে সাহস পায় না। সাবিহা যখন সদ্য ভার্সিটিতে পা রাখে, অর্ণব তখন একই ডিপার্টমেন্টের 2য় বর্ষে ছিল। দেখতে অর্ণব যেমনটা সুদর্শন, চলাফেরায় সে ঠিক ততটাই উৎপীড়ক ছিল। শিক্ষক হতে শুরু করে ভার্সিটির সবাই অর্ণবকে এক নামে চিনত। ভার্সিটিতে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল 4র্থ বর্ষে থাকা আকাশ। বাবার ক্ষমতা আর প্রভাব খাটিয়ে আকাশ ভার্সিটির দলগুলোর লিডার হয়ে ওঠে। অর্ণব আকাশের থেকে 2 বছরের জুনিয়র হলেও ভার্সিটিতে দুজনের প্রভাব ছিল সমান। একদিক থেকে আকাশ আর অর্ণবের মধ্যে মিল ছিল। তাদের দুজনই মেয়েদের অনেকটা সম্মানের চোখে দেখত, আর এই জিনিসটা ক্যাম্পাসের সকল মেয়েদের আকৃষ্ট করে। সুন্দরী মেয়েরা তাদের প্রেম নিবেদন করলেও তারা প্রতিবারই ফিরিয়ে দেয়। এই দিক থেকে অর্ণব আর আকাশ যেন একই সূত্রে গাঁথা। একদিন ক্যাম্পাসে একটা স্টেজ প্রোগ্রামে আকাশ অর্ণবকে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে অপমান করে, আর সেদিনই প্রথমবার তাকে নিয়ে পুরো ক্যাম্পাস হাসাহাসি করে। অর্ণব নিজেকে সামলে রাখে, সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। প্রোগ্রাম শেষে সে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। এমন সময় তাদের পিছন দিয়ে একদল মেয়ে যাচ্ছিল। অর্ণব সেটা খেয়াল না করে পিছন দিকে হেলতেই সে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই মেয়েটা ওর গালে সজোরে 5-6টা থাপ্পড় বসিয়ে দেয়। অর্ণব অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ক্যাম্পাস থেকে বের হওয়ার আগে যতদূর মেয়েটাকে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত অর্ণব সেদিকেই তাকিয়ে থাকে। সে খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটির নাম সাবিহা।
সেদিন রাতে এক বন্ধু অর্ণবকে ফোন করে বলে যে ভার্সিটি গ্রুপের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখতে। অর্ণব সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিল। যখন মেয়েটা তার গালে থাপ্পড় মারছিল তখন কেউ এই ভিডিওটা করেছে, আর এটা ভাইরাল করে আকাশ। পরের দিন অর্ণব ক্যাম্পাসে ঢুকতেই যেন পুরো ক্যাম্পাস ভয়ে কাঁপতে শুরু করলো। ওর হাতে একটা হকি স্টিক, অর্ণবের পিছনে ওর বন্ধুরাও ছুটছে। ক্যাম্পাসে কি হতে চলেছে সেটা আঁচ করতে পেরে ধীরে ধীরে পুরো ক্যাম্পাস খালি হয়ে যেতে লাগলো। ক্যান্টিন থেকে আকাশকে টেনে হিঁচড়ে বের করে অর্ণবকে হকি স্টিক দিয়ে বেধড়ক মারতে থাকে। একটা সময় মনে হচ্ছিল অর্ণব আকাশকে মারতে মারতে মেরেই ফেলবে। ঠিক তখনই কোথা থেকে একটা মেয়ে ছুটে আসলো। অর্ণব দেখতে পেল সেই মেয়েটা সাবিহা। এসে অর্ণবের বুকে ধাক্কা দেয়। অর্ণব কয়েক পা পিছনে সরে যায়। সে এবারও মেয়েটার দিকে অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। যতক্ষণ সাবিহা রক্তাক্ত আকাশকে তুলে নিয়ে একটা রিক্সা করে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় ততক্ষণ সে ওর দিকেই তাকিয়ে থাকে। এই প্রথমবার অর্ণব কোনো মেয়ের সাহসিকতায় এতটা মুগ্ধ হয়েছে। এই প্রথম তার দৃষ্টি কোনো মেয়ের সৌন্দর্যে গিয়ে থেমে গেছে। সেদিন থেকেই অর্ণব সাবিহার সম্পর্কে সকল খোঁজখবর নিতে শুরু করে। সে জানতে পারে সাবিয়া ওর ডিপার্টমেন্টের প্রথম বর্ষেই ভর্তি হয়েছে। একদিন ভার্সিটিতে ঢুকেই সাবিহা দেখতে পেল তাদের ডিপার্টমেন্টের বিল্ডিংটা অনেক রঙিন করে সাজানো হয়েছে। প্রথমে ও ভেবেছিল হয়তো কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু সেখানে যেতেই সে এতটা অবাক হলো যা দেখে ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। সাবিহার মাথার ওপর থেকে ফুল পড়তে লাগলো, আর উচ্চ আওয়াজে শুভ জন্মদিন বলে পুরো বিল্ডিং মুখরিত হলো। সে দেখতে পেল ডিপার্টমেন্টের প্রায় সবাই সামনে একটা কেক নিয়ে অপেক্ষা করছে। তাদের ঠিক মাঝে সে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখল। সাবিহা এর থেকেও বেশি অবাক হলো যখন জানতে পারলো এগুলো সবই অর্ণবের কাজ। ও ভেবে পাচ্ছে না যে ছেলেকে সে কয়েকদিন আগে ক্যাম্পাসে সবার সামনে থাপ্পড় মেরেছিল, আবার সেই থাপ্পড়ের ভিডিও ভাইরাল হয়ে গেছিল, সেই কিনা ওর জন্য এত কিছু করেছে। সব কিছু শেষে সাবিহা ক্যাম্পাসের এক কোণে একটা জায়গায় বসে আছে। অর্ণবর পাশে গিয়ে বসতেই সাবিহা দাঁড়িয়ে গেল। অর্ণবকে 2-3 বার বসার জন্য বলার পর সাবিহা আবার আগের মতন বসে পড়ে। অর্ণব বুঝতে পারে কোনো এক কারণে সাবিহার মন খারাপ। সে জিজ্ঞেস করলো, মন খারাপ? না, ঠিক আছি। মন খারাপ সেটা বোঝাই যাচ্ছে, আমাকে বলতে পারো কেন মন খারাপ? এতে তোমার কিছুটা হলেও মন হালকা হবে। এর আগে কখনো আমার জন্মদিনের আয়োজন করা হয়নি, এই প্রথমবার এমনটা দেখে কেমন যেন লাগছে। কেন, বাসায় তোমার জন্মদিনের আয়োজন করা হয় না? হয় না, কারণ যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন আমার মা মারা যান। এতটুকু বলার পর সাবিহার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়তে লাগলো। অর্ণবের এখন কি বলা উচিত সেটা সে নিজেও জানে না। সেদিনের ঘটনার জন্য অর্ণবকে সরি বলে সাবিহা যাওয়ার জন্য দাঁড়ায়, তখন নিজের অজান্তেই যেন অর্ণবের হাতে গিয়ে সাবিহার হাতটা জাপটে ধরে। মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে, যা ওকে আরো মায়াবী করে তুলেছে। অর্ণব এক দৃষ্টিতে ওর চোখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হতে লাগে এই মেয়েটাকে একমাত্র তার জন্যই সৃষ্টি করা হয়েছে। সাবিহা হাতটা ছাড়িয়ে নিয়ে দ্রুত ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। অর্ণব আবারও ওর দিকে তাকিয়ে থাকে যতক্ষণ ওকে দেখা যাচ্ছিল। রাতে সাবিহার চোখে ঘুম থাকলেও ও ঘুমাতে পারে না। হঠাৎ ফোনে কল আসে। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে আকাশ জিজ্ঞেস করে, কত দূর এগোলে? সাবিয়া উত্তর দেয়, এই তো অনেকটা। এতটুকু বলে সে ফোন কেটে দেয়। এরপর অনেকবার আকাশ ওকে কল দিলেও সাবিহা রিসিভ করলো না। কিছুক্ষণ পর ওর ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে টেক্সট মেসেজ এসে ঢোকে। মেসেজে লেখা, কাল ক্যাম্পাসের বাইরে কিছু সময় হবে? সাবিহা জিজ্ঞেস করে, কে আপনি? প্রত্যুত্তরে ওপাশ থেকে আবার জিজ্ঞেস করা হয়, বলেন তো আমি কে হতে পারি? সাবিহা বলে, কে আর? ক্যাম্পাসে থাপ্পড় খাওয়া সেই লম্পট ছাড়া এত রাতে আর কেই বা মেসেজ দিতে পারে? অর্ণব রিপ্লাইয়ে বলে, বাহ, মনের টান না থাকলে কি আর কেউ এইভাবে অনুমান করে বলে দিতে পারে? সাবিহা বলে, টান। সেদিনের ঘটনার পর থেকে নিজের মধ্যে কেমন একটা অপরাধবোধ ভর করে আছে। বাই দ্য ওয়ে, আজকে দিনের সব কিছুর জন্য আপনাকে এতগুলো ধন্যবাদ। রিপ্লাইতে অর্ণব বলে, থাক, ধন্যবাদগুলো তুলে রাখুন, কাল সকাল 10টায় ঠিকানা অনুযায়ী চলে আসবেন। জোর করছি না, আসা না আসা সেটা একান্তই আপনার ওপর। এখন ঘুমান। সাবিহা ওকে আর কোনো রিপ্লাই না দিয়ে আকাশের নাম্বারে একটা মেসেজ পাঠায়।
সেখানে লেখা ছিল, অর্ণব ক্যাম্পাসের বাইরে দেখা করতে চায়, আগামীকাল আসতে পারবো না। সঙ্গে সঙ্গে রিপ্লাই আসে, আসতে হবে না, রুম থেকে বের হয়ে একটু ব্যালকনিতে আসো। সাবিহা ব্যালকনিতে যেতেই ওর চোখ পুরো কপালে উঠে যায়। রাস্তার মধ্যে অনেকগুলো মোমবাতি দিয়ে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতির আলোয় চারদিক ঝলমল করছে। এর পাশেই আকাশ একটি কেক নিয়ে দাঁড়িয়ে আছে। সাবিহা মোবাইল বের করে দেখে 12টা বাজতে এখনো 1 মিনিট বাকি। সাবিহার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। ও ভেবেছিল আকাশ হয়তো ভুলেই গেছে আজ ওর জন্মদিন ছিল। জন্মদিনের শেষ মিনিটে এমন একটা সারপ্রাইজ পেয়ে সাবিহা অনেক খুশি মনেই ঘুমাতে পারে। হলুদ রঙের টি শার্টের ওপর কালো শার্ট আর একটা সানগ্লাস পরে অর্ণব 9:30টার দিকেই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। পাশের কাঠের বেঞ্চের ওপর লাল আর সাদা গোলাপগুলো এতক্ষণে কিছুটা শুকিয়ে গেছে। অর্ণব বারবার ঘড়ির দিকে তাকায়। 10টা 20 মিনিট হয়ে গেলেও সাবিহার কোনো পাত্তা নেই। এদিক ওদিক হাঁটাহাঁটি করছে অর্ণব। প্রতিটা মিনিট যেন এক এক ঘন্টার মতন। 11টা পর্যন্ত অপেক্ষা করে যখন সে হতাশ হয়ে চলে যাবে, ঠিক তখন দেখতে পেল একটা রিক্সাতে করে সাবিহা আসছে। সে সাথে সাথে ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। সাবিহা রিক্সা থেকে নেমে অর্ণবের দিকে এগিয়ে আসতে লাগলো, আর অর্ণব ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। কালো আর কিছুটা বাদামি রঙের একটা শাড়ি পরে এসেছে সাবিহা, চুলগুলো ছাড়া, চোখে কাজল আর পাতলা লিপস্টিক। যেভাবে মেয়েটার সৌন্দর্যকে উপস্থাপন করতে লাগলো, সেটা অর্ণবকে পাগল বানিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। সাবিহার কথায় অর্ণব যেন কল্পনার জগৎ থেকে ফিরে আসে। এমনভাবে কি দেখছেন? চোখের সামনে আসতো একটা সৌন্দর্যের পাহাড়, এঁকে কি অন্য কিছু দেখা যায়? থাক, আর বলতে হবে না। আপনার উপন্যাস শোনার মতন আমার হাতে সময় নেই। কেন আসতে বলেছেন সেটা বলেন। শাড়িতে আপনাকে এতটা অপরূপ লাগবে তা আগেও ভাবতে পারিনি আমি, তার উপর কালো রঙের। জানেন, কালো রঙটা আমার অনেক পছন্দের। আপনি কি সেটা জেনে ফেললেন? আরে না, বাবার কাছ থেকে শুনেছি আমার মায়ের কালো রঙের শাড়ি অনেক পছন্দ ছিল, তাই আমারও পছন্দ এটা। মাকে অনেক অনুসরণ করেন বুঝি? হ্যাঁ, সব দিক থেকেই। বাবাও বলেন আমি নাকি দেখতেও আমার মায়ের মতোই হয়েছি। এতটুকু বলার পর যেন কিছু সময়ের জন্য সাবিহার মন খারাপ হয়ে গেল। অর্ণব সেটা বুঝতে পেরে ওর হাতে থাকা ফুলগুলো সাবিহার দিকে বাড়িয়ে দেয়। এই মাত্র সাবিহার নজরে গেল যে অর্ণবের হাতে লাল আর সাদা গোলাপের একটা তোড়া ছিল। সাবিহা ভাবতেও পারে না যে অর্ণব কিভাবে জানলো যে তার লাল আর সাদা গোলাপ সাবিহার কতটা পছন্দের জিনিস। ও ফুলগুলো হাতে নিয়েই সাথে হাতে থাকা ব্যাগে ঢুকিয়ে নেয়, যেন এর আগে কেউ ফুলগুলো ওর কাছ থেকে চেয়ে না নেয়। কিছুক্ষণ দুজন কোনো কথা না বলে নীরব থাকে। তাদের নীরবতা ভাঙল তখন যখন সাবিহার ফোনে হঠাৎ টুং শব্দে টেক্সট মেসেজ ঢোকে। সাবিহা সেটা দেখার পর দ্রুত অর্ণবের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখন অর্ণব সেদিনের মতোই ওর হাতটা জাপটে ধরে আর বলে, যদি যেতে না দিই। সাবিহা ওর কথা শুনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আজ যেন ওর অর্ণবের হাতটা ছাড়িয়ে নিতে ইচ্ছে করছে না, তবুও ওকে যেতে হবে। সে জোরে হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। অর্ণব আবারও সাবিহার অদ্ভুত প্রস্থান এক নজরে দেখতে থাকে। সে বুঝতে পারে না মেয়েটা এক পা এগোলে 2 পা কেন পিছিয়ে যায়। এভাবেই কিছুদিন চলে যায়। সাবিহাও অর্ণবকে আগের থেকে বেশি সময় দিতে শুরু করে। এদিকে আকাশের ফাইনাল পরীক্ষা শেষ। প্রয়োজনের বাইরে তাকেও ক্যাম্পাসে তেমন একটা দেখা যায় না। ক্যাম্পাসের পরিবেশও আগের থেকে কিছুটা শান্ত হয়ে এসেছে। অর্ণব আর আকাশের মধ্যে যে দ্বন্দ্ব লেগে থাকতো, সেটা থেকে আপাতত পুরো ক্যাম্পাসটা রেহাই পেয়েছে। অর্ণব মনে করে সে সাবিহার মনে জায়গা করে নিয়েছে, তাই সে আজ ক্যাম্পাসে সবার সামনে সাবিহাকে প্রপোজ করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই বিষয়টা নিয়ে ক্যাম্পাসে কেমন যেন একটা আনুষ্ঠানিকতা জমে উঠেছে। শুধু সাবিহা, পরে ভার্সিটির প্রায় সবাই জেনে নিয়েছে। আর এর একমাত্র কারণ ভার্সিটিতে অর্ণবের জনপ্রিয়তা। অর্ণব সহ সবাই সাবিহার অপেক্ষা করছে। এই আমেজটা বেশিক্ষণ থাকলো না।
যখন অনেক দিন পর আজ আকাশকে সেই আগের রূপে ভার্সিটিতে আসতে দেখা গেল। আকাশের গাড়ির পিছনে আরও 3টে গাড়ি এসে ঢুকলো। আকাশ হাতে একটা হকি স্টিক নিয়ে গাড়ি থেকে নামে। বাকি গাড়িগুলো থেকেও আকাশের ছেলেগুলোর হাতে একটা করে হকি স্টিক নিয়ে নামতে থাকে। সবাই এতক্ষণে জেনে গিয়েছে ক্যাম্পাসে আজ কিছু একটা হতে চলেছে। শুধু অর্ণবী আগের জায়গায় দাঁড়িয়ে আছে। বাকিরা ভয়ে কাঁপতে কাঁপতে নিরাপদ দূরত্বে চলে যায়। আকাশ ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে আসতে থাকে। অর্ণব বুঝতে পারে না আকাশ কি করতে চাইছে, তবে আজকের দিনে কিছু উল্টোপাল্টা করলে সেও আকাশকে ছাড় দেবে না। আকাশ ঠিক অর্ণবের সামনে এসে দাঁড়ায়। অর্ণব বলে, দেখ, আজ তোর সাথে কোনো ঝামেলা করতে চাই না, তুই ভালোই ভালোই ক্যাম্পাস থেকে বেরিয়ে যা। আকাশ হাসতে থাকে, হাসতে হাসতে বলে, কি মনে করেছিস আজকের দিনটা তুই সাজিয়ে এনেছিস? আরে না, আমি তোকে দিয়ে সেটা করিয়ে নিয়েছি। দেখ তোর কি অবস্থা করি। এতটুকু বলেই আকাশের হাতে টাকা হকি স্টিক নিয়ে সজোরে অর্ণবের মাথায় আঘাত করে। অর্ণব মাটিতে পড়ে যায়। পরপর আকাশ অর্ণবকে স্টিক দিয়ে মারতে থাকে। অর্ণবের চোখ অন্ধকার হয়ে আসছে, তবুও তার শরীরে কোনো কষ্ট অনুভূত হচ্ছে না। শুধু ওর মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আকাশ এসব বলে ওকে কি বোঝাতে চেয়েছে? হঠাৎ সাবিহাকে দৌড়ে আসতে দেখা গেল। আকাশ অর্ণবকে মারা থামিয়ে দেয়। সাবিহা এসে পড়ে থাকা অর্ণবকে তোলার চেষ্টা করে আর আকাশের উদ্দেশ্যে চিৎকার করে বলে, এটা কিন্তু কথা ছিল না আকাশ। আকাশ আবারও হাসতে শুরু করে। অর্ণব সাবিহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে কোনোভাবে উঠে দাঁড়ায়। আকাশ হাসতে হাসতে বলে, এই দিনটার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম অর্ণব। শুধু তোর শরীরে আঘাত করে আমি তৃপ্ত হতাম না, তাই তোর মনেও আঘাত করলাম। অর্ণব কোনোভাবে মাথা ঘুরিয়ে চোখে হাজারো প্রশ্ন নিয়ে সাবিহার দিকে তাকায়। সাবিহা মাথা নিচু করে মাটির দিকে মুখ করে আছে। আকাশ ওর হাত বাড়িয়ে দিয়ে সাবিহাকে চলে আসতে বলে, কিন্তু ও নিশ্চুপ পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। তখনও অর্ণব সাবিহার দিকে তাকিয়ে আছে। যখন আকাশ অনেক রাগান্বিত হয়ে চিৎকার করে সাবিহাকে চলে আসতে বলে, তখন সাবিহা অর্ণবের হাত জাপটে ধরে। এই প্রথমবার সাবিহা নিজে থেকেই অর্ণবের হাতটা ধরেছে। যেন আকাশ এগুলো বিশ্বাসই করতে পারছে না। ওর হাতে থাকা স্টিক মাটিতে পড়ে যায়। এদিকে অর্ণবের ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। এই বাঁকা হাসির রহস্য একমাত্র অর্ণব নিজে ছাড়া আর কেউ জানে না। সাবিহার সাথে সেদিন ক্যাম্পাসে ধাক্কা খাওয়ার অনেক আগে থেকেই অর্ণব সাবিহাকে চেনে। তাছাড়া ওর সাথে আকাশের কি সম্পর্ক সেটা সে আগে থেকেই জানতো। এতদিন থেকে সাবিহা আর আকাশ ভেবে আসছিল অর্ণব তাদের টার্গেট, কিন্তু তারা জানতো না যে সাবিহা নিজেই অর্ণবের টার্গেট। আর শুধু সেটা আকাশকে আজকের এই দিন উপহার দেওয়ার জন্য। সাবিহাও নিজের অজান্তে অর্ণবের নিখুঁত ফাঁদে আটকে যায়। অর্ণব আর সাবিহা একে অপরের হাত শক্ত করে ধরে আছে। এদিকে আকাশের পৃথিবীতে যেন ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে থাকে। সবকিছুর পরে সাবিহার জন্য আকাশের অনুভূতি কোনো খেলা নয়, সেটা সত্যিকারেরই ভালোবাসা ছিল। আকাশ এক পা দু পা করে পিছু হাঁটতে থাকে। সে যতটা উত্তাল হয়ে ক্যাম্পাসে ঢুকেছিল ঠিক ততটাই নীরবে ক্যাম্পাস থেকে চলে যায়। সেদিনের পর অনেক দিন চলে গেলেও আর ভার্সিটিতে আকাশকে দেখা যায়নি। এদিকে অর্ণব সাবিহার সাথে সম্পর্ক এতটা জমিয়ে নিয়েছে যে সাবিহা নিজে থেকেই তাকে এইসব ভিডিও ধারণ করে দিয়েছে। তাছাড়া তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। অর্ণব প্রথম প্রথম আকাশের ক্ষতি করার জন্য সাবিহার প্রতি মিথ্যা অনুভূতি প্রদর্শন করলেও ধীরে ধীরে সেও সাবিহাকে আপন করে নেয়। ওর মধ্যে সাবিহার জন্য বেড়ে ওঠে এক সত্যিকারের অনুভূতি। অনেকবার অর্ণব সাবিহাকে সত্যিটা বলে দেওয়ার চেষ্টা করলেও বলতে পারেনি, শুধু সম্পর্ক ভেঙে যাবে এই ভয়ে। কিন্তু অর্ণব জানতো না গোলাকার এই পৃথিবীর নিয়মগুলো চক্রাকার হয়ে ঘুরতে থাকে। কোনো না কোনো সময় মাটির নিচে চাপা পড়ে থাকা সত্যিটাও মানুষের চোখের সামনে চলে আসে। দেখতে দেখতে অর্ণবের শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ। সাবিহা তখন 3য় বর্ষে পা রাখে। এর মধ্যে সাবিহা অনেকবার অর্ণবকে না জানিয়েই আকাশের খোঁজ করে, কিন্তু ও আকাশের কোনো খোঁজ পায়নি। ফাইনাল পরীক্ষার পর অর্ণব সাবিহার কাছ থেকে বিদায় নিয়ে কিছুদিনের জন্য তার গ্রামে চলে যায়। গ্রামে নেটওয়ার্কের সমস্যা থাকায় এই কিছুদিন ওদের যোগাযোগ বন্ধ থাকে। সাবিহাও এই সময়টাকে কাজে লাগানোর জন্য পড়াশোনায় মনোযোগ দেয়। এই ফাঁকে এমন কিছু ঘটে যায়
যা সাবিহাকে বাধ্য করে অর্ণবের সাথে সব সম্পর্ক ভেঙে দিতে। একদিন সকালে সাবিহার নামে একটা পার্সেল আসে। সবকিছু স্বাভাবিক ছিল। যখন সাবিহা আবিষ্কার করলো পার্সেলটা কোথা থেকে এসেছে বা কে দিয়েছে এরকম কোনো তথ্য পার্সেলের লেখা নেই, তখন সে অনেকটা অবাক হলো। এর থেকে কয়েক গুণ বেশি অবাক হলো যখন সে পার্সেলটা খুলে দেখলো। সাবিহার মাথা ঘুরছে। ও নিজেকে জোর দিয়ে বিশ্বাস করাতে চেষ্টা করছে যে ওর চোখগুলো ভুল দেখছে, কিন্তু না, এগুলো ভুল নয়। পার্সেলে কিছু ছবি আর একটা ফোন নাম্বার আছে। এই ছবিগুলো অর্ণব আর একটা মেয়ের সাথে আপত্তিকর কিছু ছবি। ও নিজেকে সামলে নিয়ে মোবাইলে নাম্বারটা তুলে ডায়াল করে। প্রথম রিং হতেই ফোন রিসিভ হয়, যেন উপাস থেকে কেউ অপেক্ষা করছিল কল যাওয়ার। সাবিহা কোনো কথা না বলে কানে ফোন লাগিয়ে নিশ্চুপ হয়ে আছে। ওপাশ থেকে ভেসে আসলো একটা মেয়েলি কণ্ঠ। আপনি কি সাবিহা? হ্যাঁ। আপনি কে? আমি আপনার মতোই একজন মেয়ে। দেখা করতে পারবেন কাল সকালে? কেন? কি চান আপনি? আমি কিছু চাই না, তবে এটা চাই কিছু সত্য আপনাকে জানিয়ে আপনাকে সাহায্য করতে। আচ্ছা, ছবিগুলোর এই মেয়েটা কি আপনি? ঠিকানা অনুযায়ী কাল চলে আসুন, এলেই সব কিছু জানবেন। ঠিকানাটা মেসেজ দিয়ে দিচ্ছি। সাবিহা কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। সে যেন এগুলো ভাবতেই পারছে না। ওর চোখ থেকে সারা রাত জল গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। ওর বিশ্বাসই হচ্ছে না অর্ণব এগুলো করতে পারে। নিজেকে শক্ত করার চেষ্টা করে সে। সিদ্ধান্ত নেয় যদি সত্যিই অর্ণব এরকম কিছু করে থাকে তাহলে ও আর কোনোদিন অর্ণবের মুখও দেখবে না। এখন থেকেই যেন সাবিহার মনে ধীরে ধীরে অর্ণবের প্রতি ঘৃণা সৃষ্টি হতে থাকে। সারা রাত জেগে থাকে কখন সকাল হবে আর কখন মেয়েটার কাছ থেকে সবকিছু জানতে পারবে। পরদিন সকাল হতেই সাবিহা ঠিকানা অনুযায়ী চলে যায় একটা কফি হাউসের ভিতরে। ও সেই নাম্বারে গিয়ে ফোন দেয়। রিং হতেই কেটে যায়। সাথে সাথে মেসেজ আসে, আপনার ঠিক ডান দিকের সোজা টেবিলে বসা মেয়েটা আমি। সে ডান দিকে তাকিয়ে দেখতে পায় একেবারে শেষের টেবিলে একটা কালো বোরখা পরা মেয়ে বসে আছে। ওর মুখ ঢাকা থাকায় মুখটা দেখা যাচ্ছে না। সাবিহা সেখানে গিয়ে ও ঠিক সামনের চেয়ারটায় বসলো। সাবিহা কোনো কথা না বলে নীরব হয়ে বসে থাকে। কিছুক্ষণ পর মেয়েটা ওর মুখ উন্মুক্ত করতেই সাবিহা দেখতে পেল এটাই সেই মেয়ে যাকে সেই ছবিগুলোতে অর্ণবের সাথে দেখেছে। সাবিহা কিছু জিজ্ঞেস করবে ঠিক তার আগেই মেয়েটা বলা শুরু করলো, অর্ণব আমার বয়ফ্রেন্ড ছিল। আমাদের খুব ভালো সম্পর্ক চলছিল। ঠিক তখনই সে আপনার পিছু নেয় আকাশের ক্ষতি করার জন্য। আমি এতে বাধা দিলে আমাকে বলে ও আপনার সাথে শুধু অভিনয় করছে। সে এটাও বলে আমি ওর সত্যিকারের ভালোবাসা, আমিই ওর সব। কিন্তু শেষমেশ সে ঠিক এটাই করলো যেটা আপনিও আপনার পুরনো বয়ফ্রেন্ড আকাশের সাথে করেছিলেন। আমি আপনাকে এগুলো এর জন্য বলছি না যে আমি আবার অর্ণবকে ফিরে পাবো। ওকে ফিরে পাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। শুধু একজন মেয়ে হিসাবে আপনাকে এগুলো বলছি যদি এগুলো জেনে আপনার কোনো উপকার হয় তাই। এতটুকু শোনার পর সাবিহা উঠে দাঁড়ায়। সে রেগে মেগে সেখান থেকে দ্রুত চলে যায়। এসেই ছবিগুলো আবার আগের মতন করে প্যাকিং করে এর মধ্যে ছোট্ট একটা চিঠি লিখে অর্ণবের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেয়। এরপর আর অর্ণব সাবিহার কাছে ফিরে আসেনি। সেদিনই সাবিহা আকাশের খোঁজ করতে সোজা সেখানে চলে যায় যেখানে ও থাকতো। গিয়ে জানতে পারে আকাশ প্রায় 2 বছর আগে MBA করার জন্য বিদেশে চলে গিয়েছিল। এখনও সেখানেই আছে। তারপর এখন ফোনে সে মুখস্থ থাকা অর্ণবের নাম্বার তোলে, কিন্তু ডায়াল করতে সাহস পাচ্ছে না। 1 বছর হলো অর্ণবের সাথে ওর আর কোনো যোগাযোগ নেই। তাই ওকে ফোন করতে কেমন যেন লাগছে সাবিহার। তবুও শেষমেশ ডায়াল করে বসে, কিন্তু নাম্বার ভুল দেখাচ্ছে। তার মানে অনেক দিন থেকে এই নাম্বারটা ব্যবহার করা হয় না, যার কারণে এই নাম্বারে রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে। সাবিহা ভেবে পাচ্ছে না সে কিভাবে অর্ণবের সাথে যোগাযোগ করবে। একমাত্র ওর গ্রামের ঠিকানা ছাড়া অর্ণবের সম্পর্কে আপাতত আর কোনো তথ্য ওর কাছে নেই। আরও 2 দিন চলে যায়। আজ এমন কিছু ঘটেছে যা সাবিহা ভাবতেও পারে না। ঘরে থাকা মোবাইলে সেই ভিডিওটা পাঠানো হয়েছে, যেটা সাবিহার ফোনে পাঠানো হয়েছিল। ভাগ্যিস কেউ দেখার আগে সেটা সাবিহা নিজেই প্রথম দেখে নেয়। সে দ্রুত ভিডিও ফোন থেকে ডিলিট করে দেয়। যথারীতি আজকেও ওর চোখে ঘুম নেই। সাবিহার যেন বিশ্বাসই হচ্ছে না অর্ণব এরকম একটা বাজে কাজ করতে পারে। অনেক ভয় হচ্ছে ওর। যদি কোনোভাবে ভিডিওটা ফাঁস হয়ে যায় তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। না,
এর আগেই ওকে কিছু করতে হবে। এর থেকে যেভাবেই হোক ওকে রেহাই পেতে হবে। হঠাৎ করে ফোনে ভাইব্রেট হতেই সাবিহা টেবিল থেকে ফোন হাতে নেয়। সে দেখতে পেল আবারও সেই নাম্বার থেকে মেসেজ এসছে, যে নাম্বার থেকে ভিডিওটা এসছিল। মেসেজে লেখা, দিন তো ঘনিয়ে আসছে সাবিহা আফরোজ, আমারও তো অনেক তাড়া বেড়েছে। ভাবছি এবার ভিডিওটা একসাথে সবার নাম্বারে পাঠিয়ে দেব, আপনি কি বলেন? ও সাথে সাথে রিপ্লাই দেয়, এগুলো করবেন না প্লিজ, আমাকে বলুন আপনি কি চান। ওপাশ থেকে রিপ্লাই আসে, যা করতে বলবো পারবেন? সাবিহা উত্তর দেয়, হ্যাঁ পারবো, আপনি যা বলবেন তাই হবে। মেসেজের রিপ্লাই আসে, পারবেন বিয়েটা ভেঙে দিতে? অন্য যে কাউকে বিয়ে করতে পারেন, কিন্তু এই বিয়েটা আপনাকে ভাঙতেই হবে। সাবিহার মনে কৌতূহল জন্মে, কে এমন হতে পারে যে চায় না ওর এই বিয়েটা করুক? কৌতূহল মেটাতে সে আবারও মেসেজ দেয়, আপনার আর কিছু চাই না? রিপ্লাই আসে, যা চাই সেটা বলে ফেললাম, এখন বাকিটা আপনার হাতে, আপনিই ঠিক করুন বিয়েটা করবেন কি না। সাবিহা আপাতত এটা নিশ্চিত হতে পারলো যে ওকে কেউ ব্ল্যাকমেল করার একমাত্র উদ্দেশ্য আবিরের সাথে এই বিয়েটা ভেঙে দিতে। সাবিহার মনে প্রশ্ন জাগে, তাহলে কি আবিরের এমন কেউ আছে যে চায় না আবির বিয়ে করুক? কিন্তু সাবিহা এটা ভেবে পায় না, যদি এরকম কেউ থাকে তাহলে সে ভিডিওটা কিভাবে পেল। সাবিহা নিজেকে জিজ্ঞেস করে, এই প্রশ্নের উত্তর কি তাহলে অর্ণবের কাছে আছে? সাবিহার হাতে সময় নেই, যা করার ওকে দুদিনের মধ্যেই করতে হবে। দুদিন পরেই আবির বিদেশ থেকে চলে আসবে। এরপর ওদের বিয়ের অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হবে। অর্ণবের বাড়ি শহর হতে প্রায় 100 কিলোমিটার দূরে একটা গ্রামে। সাবিহা ঠিক করে সে সেখানে গিয়েই অর্ণবের সাথে দেখা করবে। সে ওর বাবাকে বলল সেখানে ওর একটা বান্ধবী আছে যার সাথে অনেক দিন থেকে কোনো যোগাযোগ নেই, আর ওকে বিয়ের দাওয়াত দিতেই সে সেখানে যাবে। ওর বাবা ওকে মানা করলেন না, তবে ওকে প্রাইভেট গাড়ি নিয়ে সেখানে যেতে হবে, আবার একদিনের মধ্যেই ফিরে আসতে হবে এই শর্ত দিলেন। ওর বাবা ওকে মানা না করায় ওর মনে কিছুটা স্বস্তি চলে আসলেও সাবিহা জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। সে আজ সকালেই অর্ণবের বাড়ির উদ্দেশ্যে বের হলো। প্রায় 5 ঘন্টার রাস্তা যাওয়ার পর সাবিহা গন্তব্যে পৌঁছে যায়। সেই ঠিকানা অনুযায়ী চায়ের বাগানের মধ্যে দিয়ে একটা রাস্তা ধরে অর্ণবের বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। সেখানে গিয়ে বাগানের মধ্যে একটা 2 তলা বাড়ি দেখতে পেল। বাড়িটির 3টে দিকেই চায়ের বাগান, বাগানের মধ্যে উঁচু উঁচু রাবারের গাছ। এরকম একটা বাড়িতে থাকার স্বপ্ন যেন যে কোনো শহরের মানুষের মধ্যেই জেগে উঠবে। একজনকে জিজ্ঞেস করে সাবিহা জানতে পারল এটাই অর্ণবের বাড়ি। সে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করে। ভিতরে কারোর কোনো সাড়া শব্দ নেই। ওর কেমন যেন মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। সে দেওয়ালে ঝোলানো একটা ছবি দেখতে পায়। ছবিতে অর্ণবের ডান পাশে একজন মহিলা আর বাম পাশে একজন পুরুষ দাঁড়িয়ে আছে। সাবিহা বুঝতে পারে এটাই অর্ণবদের ফ্যামিলি পিকচার, আর ওর পাশে দাঁড়িয়ে আছে ওর বাবা আর মা। সাবিহা ধীরে ধীরে গিয়ে ছবির পাশে এসে দাঁড়ায়। বুঝতে পারে ছবিটা তোলা হয়েছে যখন অর্ণবের বয়স 16 থেকে 18 বছরের মধ্যে ছিল। সে ছবিতে থাকা অর্ণবের মায়ের দিকে তাকায়। এরকম সুশ্রী মধ্যবয়স্কী মহিলা এর আগে কখনো দেখেনি সাবিহা। অর্ণবের আগে ওকে কোনোদিনই বলেনি যে ওর মা দেখতে এতটা সুন্দর। সে এক দৃষ্টিতে ছবিতে থাকা অর্ণবের মায়ের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেই ওপর থেকে নেমে আসা কারোর পায়ের শব্দ শুনতে পায়। সাবিহা একটু নড়ে চড়ে দাঁড়ায়। সে দেখতে পায় ওপর থেকে ছবিতে থাকা এই মহিলাই নেমে আসছে। সাবিহা দেখতে পেল ছবিতে ওনাকে যতটা সুন্দর লাগছে বাস্তবে তিনি এর থেকেও কয়েক গুণ বেশি সুন্দর। তিনি নেমে আসতেই সাবিহা ওনার পা ছুঁয়ে সালাম করে নেয়। তিনিও ওনার মমতার হাত দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর জিজ্ঞেস করেন, তুমি সাবিহা? জি। আপনি আমার নাম জানেন কিভাবে আন্টি? নাম জানবো না, তোমাকে দেখার শখ যে আমার পূর্ণ হলো মা, একটু বসো আমি আসছি। এতটুকু বলে তিনি আবার ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ভিতরে চলে গেলেন। সাবিহা বুঝতে পারে না অর্ণবের মা কিভাবে ওকে দেখেই চিনে ফেললেন। তবে ও এমন একজন মমতাময়ী সুন্দরী মহিলার সাক্ষাৎ পেয়ে এখানে আসাটা ধন্য মনে করল। সাবিহা নিজের অজান্তেই ওর নিজের মায়ের চেহারা কল্পনা করতে থাকে। সে ওর বাবার কাছ থেকে শুনেছে ওর মাও দেখতে অনেক সুন্দর ছিল। সে ভাবে আর যদি ওর মা বেঁচে থাকতেন তাহলে এরকম একজন মা ওরও থাকতেন। এগুলো ভাবতে ভাবতে সাবিহা দেখতে পেল উনি হাতে 1 কাপ চা নিয়ে ভিতর থেকে বেরিয়ে আসলেন। এসে ওর হাতে চায়ের কাপটা দিয়ে বললেন, নাও মা, এটা আমাদের নিজেদের চায় পাতা দিয়ে তৈরি চা।
আন্টি, আপনি বললেন না যে আমার নামটা কিভাবে জানেন, আর আমাকে দেখেই চিনে ফেললেন কি করে? সেটা তো জানবেই, আগে চাটা শেষ করে নাও। ও চাটা শেষ করার পর উনি ওকে ওনার সাথে আসতে বলেন। তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে লাগলেন, আর সাবিহাও ওনার পিছন পিছন যেতে লাগলো। ওপরে উঠে তিনি একটা রুমের দরজা খুলে ওকে রুমটায় ঢুকতে বলেন। সে ধীরে ধীরে ঢুকে অনেকটা অবাক হয়ে রুমের চার দেওয়ালের দিকে তাকায়। চারিদিকেই ওর নিজের ছবি ঝোলানো। সাবিহা বুঝতে পারে না এই রুমটায় চার দেয়ালে কেন ওর ছবি টাঙানো আছে। সে খেয়াল করে দেখতে পেল বিছানার পাশে একটা টেবিলে রাখা সেই ডায়েরিটা, যেটা ও অর্ণবকে দিয়েছিল। সাবিহা বুঝতে পারল এটা অর্ণবের রুম। সেই টেবিলে পাশে গিয়ে ডায়েরিটা হাতে নেয়, সেটা খুলে পড়তে লাগলো। ডায়েরির প্রতিটা পাতায় এক এক বছরের প্রতিটি দিনের তারিখ, আর প্রতিদিনই সাবিহার নামে লেখা একটা করে ছোট্ট চিঠি আছে। ও সেগুলো পড়তে লাগলো। সাবিহা বুঝতে পারে ওর জন্য অর্ণবের মনে কতটা ভালোবাসা ছিল। সে রুম থেকে বেরিয়ে এসে অর্ণবের মাকে জিজ্ঞেস করে অর্ণব এখন কোথায় আছে। তিনি বললেন বাড়ির ঠিক ডান দিকে সোজা কিছুটা দূরে গিয়ে একটা ছোট মাঠ আছে, অর্ণব সেখানেই আছে। সাবিহার সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে সেদিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল চারিদিকে চায়ের বাগানে ঘেরা একটা ছোট মাঠে কিছু বাচ্চারা ক্রিকেট খেলছে। আরও কাছে গিয়ে দেখতে পেল বাচ্চাদের সাথে অর্ণবও খেলছে। সাবিহা দাঁড়িয়ে বাচ্চাদের সাথে অর্ণবের বাচ্চামি দেখতে থাকে। ও ভাবতে থাকে ভার্সিটির সেই অর্ণব আর এই অর্ণবের মধ্যে আজ আকাশ পাতাল পার্থক্য। তবে অর্ণব দেখতে ঠিক আগের মতোই আছে, শুধু চুলগুলো কেমন অগোছালো হয়ে গেছে আর মুখে খোঁচা খোঁচা দাড়ি। সাবিহা যেন ভুলেই গিয়েছে সে কেন এত দূর থেকে এখানে এসেছে। পুরো 1 বছর পর অর্ণবের সংস্পর্শে এসে সবটা কেমন গুলিয়ে যেতে লাগলো। হঠাৎ অর্ণবের দৃষ্টি এসে সাবিহার উপর থামলো। সাবিহার উপস্থিতি শুধু একটা কল্পনা ভেবে অর্ণব চোখ ফিরিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পর আবারও সাবিহার দিকে চোখ পড়তেই অর্ণব থ হয়ে দাঁড়িয়ে থাকে। সাবিহা ধীরে ধীরে অর্ণবের দিকে এগোতে থাকে, আর অর্ণব সেই আগের মতোই ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাবিহা কাছে যেতেই অর্ণবের মুখ থেকে অভিমানের কণ্ঠে বেরিয়ে আসে, কেন এসেছো? সাবিহা কোনো কথা বলে না, মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অর্ণব আবারও একই কথা জিজ্ঞেস করে। সাবিহা উত্তর দেয়, হয়তো প্রয়োজন, নয়তো নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছে অর্ণব। অর্ণব বলে, দেখো, তোমার এসব কথা বোঝার ক্ষমতা আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি। সোজা সাপটা আমাকে বলো কেন এসেছো। আপাতত ভিডিওর বিষয়ে সাবিহা অর্ণবকে কিছু বলে না। বলে, আগামী 15 তারিখ আমার বিয়ে, তোমাকে দাওয়াত দিতে এলাম, আসবে তো? অর্ণব উত্তর দেয়, বিয়ের দাওয়াত দিতে এসছো নাকি আমার মধ্যে থেকে পুরোপুরিভাবে বিলীন হয়ে যাওয়ার জানান দিতে এসেছো? এই প্রশ্নে উত্তর সাবিহার কাছে নেই, তাই সে আবারও নীরবতায় নিজেকে ডুবিয়ে নেয়। নীরবতা ভেঙে অর্ণব বলে, বাড়িতে চলো। অর্ণব সামনে সামনে হাঁটতে থাকে, আর সাবিহা ওর ঠিক পিছনেই। কয়েক সেকেন্ডের জন্য দম আটকে মনে সাহস এনে সাবিহা বলতে শুরু করে, দেখো অর্ণব, বিয়েটা আমি বাবার ইচ্ছেতে করছি, আর আমাদের মধ্যে আর কিছু বাকি নেই যে বিয়েটা ভেঙে গেলে আমরা আবার আগের মতন হয়ে যাব। প্লিজ, তুমি যেটা করছো সেটা বন্ধ করে দাও। এগুলো শুনে অর্ণব হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে যায়। সে পিছনে ঘুরে সাবিহার দিকে তাকায়। ওর চেহারা দেখে মনে হচ্ছে সাবিহা যা বলছে সেটা সে বুঝতে পারেনি। অর্ণব বলে, তুমি কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। আমি কি করেছি যা করা বন্ধ করব? সাবিহা আবারও অবাক হয়। ও সবকিছু অর্ণবকে খুলে বলে। সবকিছু শোনার পর অর্ণব একটা দীর্ঘশ্বাস মিটিয়ে বলে, তাই তো বলি। সাবিহা অনেকটা অবাক হয়। সে অর্ণবকে জিজ্ঞেস করলে অর্ণব বলে, চলো আগে বাড়ি যাই, তারপর গর্তে সাপ না কেঁচো আছে সেটা দেখা যাবে। অর্ণব কেন এগুলো বলছে সাবিহা কিছুই বুঝতে পারছে না। সে অর্ণবের পিছন পিছন হাঁটতে থাকে। বাড়িতে এসে ঢুকেই সাবিহা দেখল অর্ণবের মা এই কিছু সময়ের মধ্যে টেবিলে খাবার সাজিয়ে নিয়ে ওর অপেক্ষা করছে। ওরা আসতেই উনি সাবিহাকে জোর করে খাবার টেবিলে বসিয়ে দিলেন। উনি নিজে থেকেই বললেন উনি নিজের হাতে ওকে খাইয়ে দেবেন। সাবিহার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মায়ের হাতে খাওয়ার সৌভাগ্য ওর কোনোদিনই হয়নি। আজ যেন সাবিহার মায়ের হাতে খাওয়ার অপূর্ণ ইচ্ছে পূরণ হতে চলেছে। তিনি ওকে নিজের মেয়ের মতন করে খাইয়ে দিলেন। খাওয়া শেষে সাবিহা আরেকবার ওনার পা ছুঁয়ে নেন। উনি সাবিহাকে পা থেকে তুলে বুকে জড়িয়ে নিয়ে ধরেন, যেন অনেকদিন পর নিজের মেয়েকে কাছে পেয়েছেন।
অর্ণব বাড়িতে এসে ঢুকেই ওর রুমে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর সাবিহাও ওর রুমে গেল। সেখানে যেতেই অর্ণব ওর মোবাইলে সেভ করা একটা নাম্বার ওকে দেখিয়ে জিজ্ঞেস করলো নাম্বারটা চিনতে পারে কিনা। সাবিহা দেখেই নাম্বারটা চিনে পেল। এটা সেই নাম্বার যেটা থেকে ভিডিও ক্লিপটা এসেছিল। সাবিহা অর্ণবকে জিজ্ঞেস করে নাম্বারটা কোথা থেকে পেল। তার আগে অর্ণব সাবিহাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার যে বিয়ে হচ্ছে সেটা কি সবাই জানে? হ্যাঁ, তবে ভার্সিটি ফ্রেন্ডসদের মধ্যে মাত্র অল্প কজন জানে। তারা কি জানে কার সাথে তোমার বিয়ে হচ্ছে? না, আমি নিজেও এখনো দেখিনি তাকে যার সাথে আমার বিয়ে হচ্ছে। কেন? ও বিদেশে আছে, 2 দিন পরে দেশে আসবে। আর সত্যি বলতে গেলে প্রথম এই বিয়েতে আমার তেমন ইন্টারেস্ট ছিল না। বাবার ইচ্ছেতেই রাজি হয়ে যায়, তাই আর ওর ছবি দেখা হয়নি। আচ্ছা, তোমার আগের মোবাইলটা কোথায়? ভার্সিটি থেকে চুরি হয়ে গিয়েছিল। ওই মোবাইলে এই ভিডিওটা ছিল? না, আমি তোমাকে ভিডিওটা দেওয়ার পর ডিলিট করে দিয়েছিলাম। আমাদের কনভারসেশন ডিলিট করেছিলে? না তো। তুমি ভিডিওটা ডিলিট করে দিলেও কনভারসেশন থেকে এটা আবার ডাউনলোড করা হয়েছে হতে পারে। কিন্তু এসব কে করেছে? আকাশ। কি বলছো তুমি এসব? হ্যাঁ, ঠিকই বলছি। একই ভিডিও ওই নাম্বার থেকে সে আমাকেও দিয়েছে। আর একটা মেসেজে বলেছে যদি বিয়েটা করিস তাহলে এই পুরো ভিডিও পুরো পৃথিবী দেখবে। তার মানে আকাশ তোমার বিয়ের খবর জেনেছে ঠিকই, কিন্তু বিয়েটা কার সাথে সেটা জানেনি। আর সে জানেও না আমাদের 1 বছর আগে ব্রেকআপ হয়ে গিয়েছে। তাই সে ভেবে নিয়েছে তোমার বিয়েটা আমার সাথে হচ্ছে। আর ভিডিওটা যেহেতু তোমার, তাই ক্যাম্পাস থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল থেকে ভিডিওটা আকাশের কাছে গিয়েছে। বিষয়টা অস্বাভাবিক কিছু নয়। তুমি বলছো ও শুধু চাই তুমি এই বিয়েটা ভেঙে দাও, আবার অন্য যে কাউকে বিয়ে করতে পারো। এর মানে ও চাই না তুমি আমার হও। সে প্রতিশোধ নিতেই এগুলো করেছে। সব কিছু এখন আমার কাছে পরিষ্কার। আমি এখন কি করব সেটা বলে দাও অর্ণব। জানিয়ে দাও আকাশকে বিয়েটা তুমি আমাকে করছো না। আর যদি না জানাই, যদি ওর ভাবনাটাই সত্যি করে দিই? কী সব পাগলামির কথাবার্তা বলছো এগুলো? তোমার বিয়ে আর মাত্র কদিন বাকি। আকাশকে ধন্যবাদ, ও এগুলো না করলে হয়তো তোমার মায়ের সাথে আমার দেখা হতো না, আর তোমার কাছেও আসতাম না। এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না আমি কি হারিয়ে ফেলতে বসেছিলাম। আমি বিয়েটা ভেঙে দেব অর্ণব। আর যদি কোনোদিন আকাশকে সামনে পাই তাহলে ধন্যবাদটা ওকে সামনাসামনিই দেব। এখন আমি আসি, আমার হাতে সময় অনেক কম। বিয়ের জন্য রেডি হও। এতটুকু বলার পর যখন সাবিহা যাওয়ার জন্য পা বাড়ায়, অর্ণব তখন সেই আগের মতোই ওর হাতটা জাপটে ধরে। সাবিহা ওর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। হাতটা ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। অর্ণবের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠে সাবিহা। যতক্ষণ গাড়িটি দেখা যাচ্ছিল ততক্ষণ অর্ণবের সাথে অর্ণবের মাও সেদিকেই তাকিয়ে থাকলেন। গাড়িটা যেতে যেতে যখন মিলিয়ে গেল, অর্ণবের ঠোঁটের কোণে ফুটে উঠল আবারও সেই বাঁকা হাসি। এটা বিজয়ের হাসি, চিরপ্রতিদ্বন্দ্বী আকাশকে হারিয়ে দেওয়ার হাসি। আবির নামে ছেলেটা, মানে যার সাথে সাবিহার বিয়ে ঠিক হয়েছিল, সে আকাশ ছিল, যা সাবিহা জানতো না, কিন্তু অর্ণব জেনে নিয়েছিল। অর্ণব আর সাবিহার ব্রেকআপের ফায়দা লুটে আকাশ চেয়েছিল ট্রিক্স করে সাবিহাকে বিয়ে করে ফেলতে, কিন্তু অর্ণব তা হতে দেয়নি। ভিডিওটা আকাশ নয়, অর্ণবই পাঠিয়েছিল। আর সে আকাশের নাম ব্যবহার করে সাবিহাকে একটা মিথ্যে গল্প শুনিয়ে দিল। কিন্তু সর্বশেষে অর্ণবের ভালোবাসার মধ্যে কিন্তু কোনো খাদ ছিল না। পাওয়ার জন্য মিথ্যা নাটক করলেও সেই মানুষটির মধ্যে ছিল পবিত্র ভালোবাসা।